আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। নতুন ইসির সামনে অনেক চ্যালেঞ্জ এবং দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। নতুন কমিশন ভোটারদের কেন্দ্রে ফিরিয়ে আনার পাশাপাশি রাজনৈতিক দল সহ সব অংশীজনকে আস্থায় আনবে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। আর রাজনৈতিক বিশ্লেষক মাহবুব কায়সার বলেছেন, মানুষ যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব কমিশনের। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে রাতে ভোটারবিহীন নির্বাচন সহ নানা কারণে বিতর্কিত ছিল নির্বাচন কমিশন। গেল ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতা ছাড়ার পর পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন ১.৫ মাস শূন্য থাকার পর নতুন ইসি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। নতুন এই কমিশন অতীতের সব কলঙ্ক মুছে আগামীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে, এমনটাই প্রত্যাশা তরুণ প্রজন্মের। সবাই যেন ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে ভোট কেন্দ্রে যেতে পারে। প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, আমাদের সকলের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, যাতে কেউ বলতে না পারে যে আমরা ভোট দিতে পারি নাই বা ভোটের স্বচ্ছতা ছিল না। যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই চেতনাকে তারা ধারণ করে একটা নতুন বাংলাদেশ সৃষ্টিতে তারাও সহযোগী বা তারাও তাদের যে অবদান আছে সেটা রাখার চেষ্টা করবে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন যাতে না হয় সেজন্য জুলাই বিপ্লবকে ধারণ করে কমিশনকে কাজ করতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। বিগত সময়গুলোতে যে ফ্যাসিবাদী যে আচরণ আমরা দেখেছি এবং তার অংশ হিসেবে নির্বাচন কমিশন অনেক সময় মুখ্য ভূমিকা পালন করেছে, যেটি বাংলাদেশের মানুষ মোটেও গ্রহণ করতে পারে নাই এবং সেই পরিণতি আমরা দেখেছি। এমত অবস্থায় তারা যদি এই প্রত্যাশাগুলোর কথা মনে রাখেন, জনমানবের এই প্রত্যাশাগুলোর কথা মনে রাখেন, এই রক্তের কথা মনে রাখেন, তাহলে তারা অবশ্যই দেশের মানুষের জন্য, দেশের একটি সুন্দর রাজনৈতিক স্থিতিশীলের জন্য এবং দীর্ঘমেয়াদী একটা সাস্টেইনেবল পলিটিক্যাল কালচার তৈরির ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন। আর নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম মনে করেন, ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনাই বর্তমান কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে সবার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং তাদেরকে এমনভাবে কাজগুলো করতে হবে যাতে এক ধরনের স্বচ্ছতা প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণে, যাতে করে তারা জনগণের কাছে যেতে পারে। নির্বাচন জনগণের, সবার আগে জনগণ। সো এই জন্যে আপনার ইলেকশনকে, নির্বাচন প্রক্রিয়াকে একদম জনগণের কাছে নিয়ে যেতে হবে। নতুন ইসি স্বাধীনভাবে দল মতের ঊর্ধ্বে দেশের স্বার্থে দায়িত্ব পালনে সক্রিয় হবে, এমনটাই প্রত্যাশা ভোটারদের। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ নরসিংদীর পোশাক শ্রমিক আনোয়ারের পরিবার। এর সঙ্গে যোগ হয়েছে স্বামীর রেখে যাওয়া ঋণের বোঝা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ৩ সন্তান নিয়ে হতাশায় ভুগছেন স্ত্রী রুবিনা বেগম। নরসিংদী থেকে মোর্শেদ শাহরিয়ারের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ২১শে জুলাই নরসিংদীতে ছাত্র জনতার ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিন ঢাকা সিলেট মহাসড়কের শেখেরচর এলাকায় খুব কাছ থেকে আনোয়ারের মাথায় গুলি করে বিজিবি। মাটিতে লুটিয়ে পড়লে সহযোদ্ধারা হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। চুক্তিভিত্তিক কাপড় সেলাই করে যা আয় হতো তা দিয়েই কোনো রকমে দিন পার করতেন আনোয়ার মিয়া। ভাড়া বাসায় থেকে স্ত্রী ও ৩ সন্তানের ভরণ পোষণ করতে গিয়ে দেনায় জড়িয়ে পড়েন তিনি। স্বামীকে হারিয়ে অবুঝ সন্তানদের নিয়ে হতবিহ্বল রুবিনা বেগম। কিভাবে আমরা চলমু, কিভাবে কেমনি কি করমু, সাহায্য করে সবাই মিললে আমগো উপকার হইব। বিএনপির পক্ষ থেকে কিছুটা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। স্বাভাবিক জীবনযাপনের জন্য সরকারি সহযোগিতার কথা বলেন স্বজনসহ স্থানীয়রা। আমাকে আমার এক বড় ভাই খবর দিছে যে এরকম তোর বাবা গুলি খাইছে, পানির বোতল দিয়ে খালি একটু পানি খাওয়াইছিলাম, লাস্ট ওই পানি আমার বাবা আমার মুখ থেকে খাইছিল। বিজিবির গুলিতে মারা গেছে। আর এই পরিবারটা এখানে আসলে অসহায়, তার কোনো বাড়িঘর নাই, এখানে ভাড়া থাকে। যে পর্দার কাপড় সিলাইয়া কোনো মতে অতি কষ্টে দিন যাপন করে আর। আনোয়ারকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানায় এলাকাবাসী। রেজওয়ান শরীফ, আরটিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীতে নিহত ও আহতের ঘটনায় হওয়া ১৭টি মামলায় এখন পর্যন্ত ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে বিভিন্ন মামলায় ৩,০০০ জনের নাম উল্লেখ সহ অচেনা আরও কয়েক হাজার আসামি।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার চান ভুক্তভোগীর পরিবার। ফেনী থেকে আজাদ মালদারের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। উত্তাল জুলাই আগস্টে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ডাকে ফেনীতেও রাস্তায় নামে হাজার হাজার মানুষ। কোটা সংস্কারের দাবি থেকে সরকার পতনের ডাক। এ সময়ে পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে ফেনীতে মোট 11 জন নিহত ও কয়েক হাজার আহত হয় বলে জানায় ভুক্তভোগী পরিবার, স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। 4 আগস্ট ফেনীর মহিপালে সড়কে অবস্থান নেয় ছাত্র জনতা। অন্য পাশ থেকে আসে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ কর্মীদের মিছিল। এক পর্যায়ে ছাত্র জনতার স্লোগানমুখর অবস্থানে হেলমেট পরা অস্ত্রধারীদের গুলি ছুটতে দেখা যায়। সেদিন ফেনী জেনারেল হাসপাতালে 6 জনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও 2 জন। এরপর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ফেনীর ট্রাঙ্ক রোডের বিজয় মিছিলেও গুলি করা হয়। এ সময় ছাগলনাইয়া সরকারি কলেজের ছাত্র নাহিদুলের চোখে গুলি লাগে। এই আন্দোলনে আমাদের ফেনীতে 4 তারিখ গণহত্যা চালায় নিজামুদ্দিন হাজারী এমপি। সে গণহত্যা চালায়, সেই হত্যাকাণ্ডে আমাদের অনেক ভাই নিহত হয় এবং শতাধিক লোক আহত হয়। এই বিজয় মিছিল নিয়ে আমরা ট্রাঙ্ক রোডে রওনা হই। সেই দিনও আমাদের উপর হ্যামলেট বাহিনীরা তারা অতর্কিতভাবে হামলা করে। এই হামলায় আমার গুরুতর আহত হই এবং আমার একটা স্পিন্টার বুলেট আমার চোখের ভিতরে তাকানো অবস্থায় ঢুকে যায়, যার কারণে আমার রেটিনা পর্দা ছিঁড়ে গেছে। আসলে ইশতিয়াক আহমেদ গত 14 আগস্ট ফেনী মহিপালে সার্কিট হাউস রোডে 6টা গুলি খেয়ে সে মৃত্যুবরণ করে। আমি চাইবো বর্তমান সরকারের এই মামলাগুলো যাতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হয়, সঠিক তদন্ত সাপেক্ষে সঠিক বিচারটা যেন আমরা পাই। এসব ঘটনায় ফেনীর বিভিন্ন থানায় মোট 17টি মামলায় আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। মামলায় নিরপরাধ কেউ যাতে ভুক্তভোগী না হয় সে বিষয়েও সতর্ক থাকার কথা জানায় পুলিশ। আমাদের এই মামলার যতগুলো আসামি আছে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, হত্যা মামলা এবং বিস্ফোরণ ঘটনার মামলাগুলো এই ঘটনার সাথে জড়িত, তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে। মামলাগুলোতে আমরা বিভিন্ন তথ্যপত্র এবং ভিডিও ক্লিপ দেখার পরে যেগুলো আমরা শনাক্ত করেছি সেগুলোকে আমরা আটক করেছি। এই সংক্রান্ত আমাদের ফেনী জেলায় এ পর্যন্ত আমরা 6টি অস্ত্র উদ্ধার করেছি। বিভিন্ন প্রকারের অস্ত্র আমরা এখানে উদ্ধার করেছি। আমাদের অভিযান পরিচালনা হচ্ছে এবং দিন দিন আরো জোরালো থেকে জোরালো হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার প্রত্যাশা বাদীপক্ষের। আমরা আশা করছি যে খুব শীঘ্রই যারা প্রকাশ্যে যাদের ভিডিও ফুটেজ আছে, যাদের হাতে এই যে সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে শীঘ্রই আইনের আওতায় এনে আমরা একটা বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারব। সৈয়দ মাহমুদ, RTV। পর্যটন সমৃদ্ধ দ্বীপ কক্সবাজারের সেন্ট মার্টিনে চলাচল সীমিত করায় বিপাকে পর্যটক সহ স্থানীয়রা। আগে অবাধ যাতায়াত করা গেলেও এখন নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হচ্ছে। যথাযথ নিয়ম অনুসরণ করে সকলেই যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কক্সবাজার টেকনাফ থেকে শাহিন শাহ পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের রেশ পড়েছে বাংলাদেশের সীমান্ত উপজেলা টেকনাফে। নিরাপত্তা বিবেচনায় এই উপজেলার পর্যটন সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে যাতায়াত সীমিত করেছে স্থানীয় প্রশাসন। ফলে পর্যটক সহ বাইরের বাসিন্দারা অবাধে যাতায়াত কিংবা দ্বীপে রাত্রি যাপন করতে পারছে না। বিধিনিষেধ আরোপের কারণে দ্বীপের বাসিন্দারাও চলাচল করছে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে। এতে পর্যটন খাত সহ স্থানীয়দের দৈনন্দিন জীবনে বিরূপ প্রভাব পড়ছে। সরকারি বিধিনিষেধের পরে এই এখন বর্তমান ভরা মৌসুমী পর্যটকবিহীন সেন্ট মার্টিন দ্বীপ মানুষের যে দুর্ভোগ দুর্দশা দেখতে পাচ্ছি আমরা, যে হাহাকার দেখতে পাচ্ছি, এটা খুবই দুঃখজনক। সেন্ট মার্টিনে যদি কোনো অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য আমাদের সেন্ট মার্টিন দ্বীপে ঢুকতে পারতেছে না। দ্বীপে অবাধ চলাচলে সব প্রতিবন্ধকতা তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাসিন্দারা। বাংলাদেশের জনগণকে সেন্ট মার্টিনকে উন্মুক্ত করতে হবে। সেন্ট মার্টিনটা মনে হচ্ছে বাংলাদেশের কোনো অঞ্চল নয়। আবার সেন্ট মার্টিনের মহিলা একভাবে বিয়ে দিচ্ছে, এরাও সেন্ট মার্টিনে ঢুকতে পারতেছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পর্যটক সহ দ্বীপের বাসিন্দাদের স্বার্থে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানান কোস্ট গার্ড কর্মকর্তা। আমাদের জোনাল অফিস থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে, প্রশাসন থেকে আমাদের যে নির্দেশনা আছে ওই নিয়ম নীতিগুলো মেনে আমরা এখানকার লোকজন স্থানীয় সবার আসলে যাওয়া আসাটা পরিচালনা করছি।
কিছু নিয়ম অনুসরণ করে সবাই দ্বীপে যাতায়াত করতে পারবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। যেটি সরকারের সিদ্ধান্ত সেন্ট মার্টিনের পরিবেশ এবং প্রতিবেশ রক্ষায় সেখানে পর্যটক সীমিতকরণ এবং পর্যটকদের কিছু আচরণীয় বিষয় বা বিধিনিষেধ নির্দিষ্ট করে দেওয়ার জন্য অ্যাপস তৈরি করা হয়েছে। সেই অ্যাপসের মাধ্যমে সহজেই পর্যটকরা নিবন্ধন করতে পারবেন। সবার স্বার্থ রক্ষায় কর্তৃপক্ষ উদার হবে, এমনটাই চাওয়া পর্যটক সহ দ্বীপবাসীর। রেজওয়ান শরীফ, RTV। আলু পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম যেন কমছেই না। এতে করে চরম ভোগান্তিতে রয়েছে নিম্ন ও মধ্যবিত্তের মানুষ। খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। আলু কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 টাকায়। সবজির বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দামও পড়তির দিকে থাকলেও শিম, বেগুন, করলার মতো বেশ কিছু সবজির দাম এখনও বাড়তি। তাই অধিকাংশ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার এড়িয়ে চলছেন এসব সবজি। এদিকে বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের বাড়তি দাম নিয়ে হতাশা বেড়েছে ভোক্তাদের মাঝে। বাজার পরিস্থিতির খবর জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায় এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সাইফুল মাহমুদ। শুরুতে চলে যাচ্ছি বিপুলের কাছে। বিপুল, বাজারে নিত্য পণ্যের দাম কেমন দেখছেন? কোন কোন পণ্যের দাম বেড়েছে এবং কোন পণ্যের দাম কমেছে কিনা কেমন দেখছেন? তানি গত কয়েকদিন ধরে যে বাজারের পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক একই পরিস্থিতি রয়েছে, অর্থাৎ ঊর্ধ্বগতির দিক দিয়ে শুধুমাত্র আলুর দামটা কিন্তু একেবারে কমছে না, বরং 5 টাকা বেড়ে 75 টাকা বিক্রি হচ্ছে। তবে সেটাও পাল্লায় যে সিস্টেমটা, অর্থাৎ 5 কেজি করে নিলেই কিন্তু সে 75 টাকা করে পড়ছে। এবং সে সাথে পেঁয়াজ, যেটা দেশি পেঁয়াজ আমরা দেখেছি বাজারে 120 থেকে 130 টাকা করে বিক্রি হচ্ছে, তাও কিন্তু কমতি নেই। সে সাথে যে শীতকালীন যে সরবরাহ রয়েছে পণ্যের সবজির বিষয়ে, সেই সবজির সরবরাহ থাকলেও কিন্তু সেটা কমতির দিকে নেই। শুধু কয়েকটা পণ্য যেগুলো আছে সেগুলো হয়তো কিছুটা কমেছে। তবে আমরা দেখেছি মূলা কেজি বিক্রি হচ্ছে 60 টাকা করে এবং বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা এবং সে সাথে শিম বিক্রি হচ্ছে, যে শীতকালীন যে শিম, সেই শিম বিক্রি হচ্ছে 110 টাকা করে। সেই সাথে অন্যান্য যে সবজিগুলো হচ্ছে সেগুলোর কিন্তু ঊর্ধ্বগতি অর্থাৎ কমার দিকে তেমন একটা নেই। পাশাপাশি আমরা ফুলকপি দেখেছি, ছোট সাইজের যে ফুলকপিগুলো সেগুলো শুধুমাত্র 40 টাকা করে বিক্রি হচ্ছে, আর বড় সাইজের যে ফুলকপিগুলো 60 থেকে 70 টাকা করে বিক্রি হচ্ছে। অর্থাৎ বাজারে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো আসলে দাম ঊর্ধ্বগতি। শুধু পেঁপের দামটা একটু 50 টাকার নিচে আছে, সেটা 40 টাকা করে পাওয়া যাচ্ছে। আর অন্য যে সবজিগুলো শীতকালীন যে মৌসুমী যে সবজিগুলো পায়, সেই সাথে শাকের মধ্যেও যেমন পালং শাকের দাম কিন্তু একটু ঊর্ধ্বগতি রয়েছে। আমরা আসলে বলতে গেলেই সাধারণ ক্রেতারা বলছেন যে আসলে শীতকালে এত পরিমাণে সরবরাহ রয়েছে এবং বিক্রেতারাও বলছেন সরবরাহ সঠিক রয়েছে, তারপরে কিন্তু এই জিনিসের দাম কেন বাড়ছে সেটা আসলে তারা বলতে পারছে না। আসলে ক্রেতারা বলছেন যে আসলে এই বাজার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তেমন একটা জোরালো কোনো পদক্ষেপ দেখছে না। এবং সেই সাথে সিন্ডিকেটের যে কথাটি সবসময় বলে আসা হয়েছে, সিন্ডিকেটের কারণে বিভিন্ন হাত বদলের কারণে কিন্তু এই পণ্যগুলোর দাম কিন্তু বেড়ে চলছে বলে বলছেন। এবং বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের যে সদস্যরা বা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে আসলে তারা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে তাদের সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। তাই তারা বলছেন যে সরকারের প্রতি অনুরোধ যে বাজার মনিটরিং যে বিষয়টি সেটা আরও জোরালো করা দরকার এবং সেই সাথে তেল এবং অন্যান্য যে নিত্যপণ্যের যে পণ্যগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সবকিছু দাম কিন্তু আগের মতো বাড়তি রয়েছে। তো তার এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জি বিপুল, আপনাকে ধন্যবাদ। আমি যদি চট্টগ্রামের বাজার পরিস্থিতির কথা যদি বলে থাকি, আসলে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামে শীতকালীন সবজিতে ভরপুর, এরপরও কিন্তু দাম কমছে না, কোনোভাবে কিন্তু সেটাদের নিয়ন্ত্রণে আসবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। আমি যদি সকালবেলার আজকে কয়েকটি পণ্যের বাজারের কথা যদি বলে থাকি, আলু, পুরাতন আলু বিক্রি হচ্ছে 75 টাকা থেকে 80 টাকা, নতুন আলু বিক্রি হচ্ছে 120 টাকা 130 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা, বরবটি বিক্রি হচ্ছে 80 টাকা, ভেন্ডি বিক্রি হচ্ছে 80 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 100 টাকাতে, বেগুন বিক্রি হচ্ছে 100 টাকাতে। আসলে 80 টাকার নিচে চট্টগ্রামের বাজারে কোনো সবজি নাই বললেই চলে। এবং একই সাথে পাতাকপি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 150 টাকাতে, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা 110 টাকা, ডিম বিক্রি হচ্ছে 150 টাকা ডজন এবং ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 185 টাকা 195 টাকা। বোঝা যাচ্ছে যে আসলে চট্টগ্রামের বাজারে পরিবর্তিত রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে সরবরাহ থাকলেও কিন্তু আসলে বাজার পরিস্থিতি কোনোভাবেই কমছে না। এবং যারা এখান
যে সাধারণ ভোক্তা আছে তারা এখনই বললো আসলে এই একটা দোকানে বিক্রি করছে আলু 75 টাকা আর একটা দোকানে বিক্রি করছে 80 টাকা। আসলে মাঝখানে একটা দোকান বাদ দিয়েই ব্যবসায়ীরা যেভাবে পারছে সেভাবে নিচ্ছেন, কোনোভাবে কিন্তু আসলে যে তাদেরকে নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো, আমরা তার অভিযোগটা শুনবো, উনি বাজার করেছেন। আপনার অভিযোগটা কি আসলে আমাদেরকে যদি একটু বলেন। আমার অভিযোগটা হচ্ছে যে আমরা তো মধ্যবিত্ত, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু। আমরা আগে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বাজার করতে পারতাম, আমাদের একটা আত্মসন্তুষ্টি ছিল, সেটা আমরা এখন বাজার আসলে আমাদের মনে হয় যে আমরা খুব অসহায়, হেল্পলেস। আমাদের আলিগঞ্জে আজকে এখান থেকে 80 টাকা করে সবকিছু উদ্যোগতি আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই দুঃখ আমাদের প্রকাশ করার মতো কোনো ভাষা নাই। ধন্যবাদ। আসলে শুনছিলেন একজন ক্রেতার বক্তব্য, তিনি জানালো সবকিছু আসলে ঊর্ধ্বমুখী, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং আরেকটা বিষয় জানিয়ে চট্টগ্রামের বাজার সবসময় ঊর্ধ্বমুখী, কোনোভাবেই যে আসলে নিয়ন্ত্রণ হবে সেটা কিন্তু না। তবে সঠিক মনিটরিং এর অভাবে কিন্তু এই অবস্থা বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। তা নিয়ে এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাদের দুজনের তথ্য অনুযায়ী মনে হচ্ছে তুলনামূলকভাবে ঢাকার চেয়ে চট্টগ্রামের বাজারে পণ্যের দাম কিছুটা বেশি। ধন্যবাদ আপনাদেরকে। শীত পড়তে শুরু করেছে উত্তরের বিভিন্ন জেলায়। কুড়িগ্রামে সকালে ঘন কুয়াশা কেটে গেলেও রাতভর থাকে শীতের তীব্রতা। এ জেলায় দিন দিন কমছে তাপমাত্রা। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরে কুয়াশায় চারদিক ঢেকে থাকছে। দিনাজপুরের হিলিতে সকালে 16.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল থেকে রোদের দেখা মিললেও হালকা বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গায় গত কয়েকদিনের তুলনায় আবারও কমেছে তাপমাত্রা। সকালে সূর্যের দেখা মিললেও বিকেলের পর আবার কমে যাচ্ছে তাপমাত্রা। ভোর 6টায় এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.4 ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, শীতে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে এবং অন্যান্য বছরের তুলনায় এবছর একটু আগে ভাগেই শীত পড়ল কিনা? তানি, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে আজকে এখানকার যে স্থানীয় তেঁতুলিয়া আবহাওয়া অফিস এখানে 15.4 ডিগ্রি সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করেছে। সেই সাথে কিন্তু সকাল 9টায় এখানে 15.2 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। তো তাপমাত্রা কিন্তু দিন দিন কমছে। আমরা এই মৌসুমে দেখেছি 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে এসেছিল। এই শীত যে পড়ছে, আজকে কার্তিক অগ্রহায়ণ মাসের 8 তারিখ, আজকেও কিন্তু সকালে হালকা কুয়াশার দেখা দিয়েছে। তবে কুয়াশার কিন্তু স্থায়িত্ব থাকছে না। শীত পুরোদমে হয়তো আগামী দিনগুলোতে পুরোদমে শীত পড়তে শুরু করবে। আমরা এই শীত বাড়ার কারণে কিন্তু আমরা দেখছি যে জনজীবনে একটা প্রভাব পড়তে শুরু করছে। বিশেষ করে গ্রামাঞ্চলের যে হাট বাজারগুলো রয়েছে সেই হাট বাজারগুলোতে কিন্তু আমরা এর আগে দেখেছি যে এখানে রাত 11টা, 11:30 পর্যন্ত মানুষজনের একটা ভিড় ছিল। তবে এখন কিন্তু রাত 9:30টার দিক থেকেই কিন্তু আসলে জনশূন্য হয়ে যাচ্ছে হাট বাজার। আরেকটি বিষয় এখানে যে শীত পড়লেই কিন্তু এখানে বয়স্ক এবং শিশু রোগী বেড়ে যায় হাসপাতালে। আমরা কিন্তু এবছরও এমনটাই দেখছি যে হাসপাতালে কিন্তু 100 শয্যার যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, এখানে কিন্তু তার বিপরীতে প্রায় 200 রোগী কিন্তু প্রতিনিয়ত ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সেই সাথে আসলে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তো সব মিলিয়ে যদি বলা যায় শীত পুরোদমে হয়তো আসবে। তবে এখন পর্যন্ত যেটি বলা যায় যে ঘন কুয়াশা এবং সকালে এবং রাতে কিন্তু ঠান্ডার একটা প্রভাব পড়তেছে। তো তা নিয়ে এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে। এদিকে শীত মৌসুম শুরু হলেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। তারপরেও টনক নড়ছে না সংশ্লিষ্টদের। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 458 জন। এর আগে 2 দিন যথাক্রমে আক্রান্ত হয়েছেন 1214 এবং 1034 জন। মৃত্যু হয়েছে 9 এবং 5 জনের। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 84,826 জন। এ সময় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 438। মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির ভেতরে বিষ প্রয়োগ করে মারা হয়েছে বেশ কয়েকটি কুকুর ও বেড়াল। আবাসিক ভবনে বসবাসকারীরা বেশ কয়েকবার কুকুরের আক্রমণের শিকার হয়।
ব্যক্তিগত আক্রোশ থেকে এমন বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পশুপ্রেমীরা। তাদের অভিযোগ, নিজ দায়িত্বে প্রত্যেকটি কুকুরকে ভ্যাকসিন দেওয়ার পরেও বারবার প্রাণীগুলোর ওপর হত্যা চেষ্টা চালায় সেখানকার প্রভাবশালীরা। এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আদাবর থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেছেন, প্রাণী হত্যার আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে জানান না, এই যে আমরা 999 ফোন দিছি, পুলিশ আসছে, কিন্তু পুলিশ তাদের কোনো এখনো ভিতরে পুলিশ আছে, পুলিশ চুপ। কিছু খারাপ লোক আসতেছে, ওরা সবার আগে তেড়ে আসে। আমাদের গায়ে হাত কেন উঠানো হয়েছে? আমরা কুকুর খাওয়াই, কি কথা? কুকুর খাওয়াইলে 50,000 টাকা জরিমানা। জলাতঙ্ক টিকা দেওয়া, জন্ম নিধন করা, এগুলো করতে দিবেন না তারা। আর সিকিউরিটিদেরকে আমরা বলে যে বাইরে যারা আছে ওদেরকে বের করে দিচ্ছি, আর যারা বাসায় ছিল তাদেরকেও বাসায় দিয়ে দিচ্ছি। বরিশালের 10 উপজেলায় 110 কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে জেলার মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলায়। এদিকে ভাঙন রোধে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বরিশাল থেকে আরিফুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বরিশালের তীব্র নদী ভাঙনে একের পর এক নদীগর্ভে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম, মানুষের বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। ভাঙনের মুখে ভিটে মাটি হারিয়ে মাথা গোজার ঠাঁই পাচ্ছেন না অনেকেই। ভাঙনে জেলার 2 উপজেলা মেহেন্দিগঞ্জ ও হিজলায় গ্রাম ভেঙে নদী এখন উপজেলার কাছাকাছি চলে এসেছে। নদীর ভাঙনে নদীতে বিলীন হচ্ছে কৃষি জমি। এতে কৃষি নির্ভর পরিবারগুলো কর্মহীন হয়ে পড়ায় দুশ্চিন্তায় কৃষকরা। ভাঙন প্রতিরোধে প্রয়োজনের তুলনায় যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা অপ্রতুল বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। 3-4টা গ্রাম ছিল, এটা ভাঙতে এই পর্যন্ত আইছে। এই যে বস্তা করে বাজি ফেলা, এগুলো ধুয়ে যায় গিয়া, এবং বাজেট হয়ে আছে, কাজ পড়ে রয়েছে, মানে কাজ হচ্ছে না। হিজলা থানাটা মানে নদীর ভাঙার কারণে অনেক আস্তে আস্তে ছোট আইতেছে। অধিকাংশ অংশই ভেঙে একদম মানুষের বাস্তুবিটা, কৃষি জমি এবং বাগান বিলীন হয়ে গেছে। মানুষ একদমই নিঃস্ব হয়ে গেছেন। শত শত ঘরবাড়ি বিলীন হয়ে যাবে, বাস্তু হয়ে গেছে আমাদের এখানে। এখন আমাদের একটাই দাবি, অতি শীঘ্রই এই নদীটাকে শীঘ্রই আমাদের যে বানের ব্যবস্থা করে দেয়। এদিকে জেলার মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলায় ভাঙন কবলিত স্থান পরিদর্শন করে ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এটা একটা সময় সাপেক্ষ বিষয়, তো 1 বছর 2 বছর লাগতে পারে অ্যাপ্রুভ হতে, যে ডোনার টাকার বিষয়। আমরা বর্তমানে আপনারা দেখতেছেন যে আমরা যদি জরুরি কোনো ভাঙন থাকে, সেক্ষেত্রে আমরা মেরামত বাজার থেকে কিছু কাজ করি, কিছু ইমার্জেন্সি থেকে কাজ করে আমরা টিকা রাখতেছি বর্তমানে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী উপজেলার মেহেন্দিগঞ্জে ভাঙন রোধে ইতিমধ্যে 700 কোটি টাকার প্রস্তাবনা প্রকল্প প্রস্তুত করা হচ্ছে, আর হিজলায় 628 কোটি টাকা বরাদ্দ দিয়ে ভাঙন রোধে কাজ চলছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।